করছে না। হতে পারে অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তে হয়তো কিছু ভুল ছিল, তার স্টাইল অফ অ্যাপ্রোচ, তার পলিটিক্যাল অ্যানালিসিসের জায়গা। আজকে যাদের ভুল মনে হচ্ছে তারা তো 15 দিন আগেও বাবা অভিষেক ব্যানার্জির বাড়ির দরজায় গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতেন। বহু জায়গায় আমারও ক্ষোভ রয়েছে, কেন থাকবে না? একটা দল করেছি, দলের সব সিদ্ধান্ত কি সবসময় সহমত হয়েছি? মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করেছি, অনেক জিনিস যেটা বিশ্বাস করিনি সেটাকেও ডিফেন্ড করেছি, করতে হয়েছে কারণ আমি দলের কর্মী। বিজেপি কাউন্টিংয়ে ম্যাল প্র্যাকটিস করেছে বেশ কিছু আসনে, কিন্তু তাতে বিজেপির জয় বা তৃণমূলের পরাজয়টা ডিফারেন্স হতো না, হয়তো বিজেপি সিট অনেক কমতো। অদূর ভবিষ্যতে গোটা ভারতবর্ষে একদিকে বিজেপি থাকবে আর একদিকে বিজেপি বিরোধী মতাদর্শের দল থাকবে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন তৃণমূল কংগ্রেসের বহুদিনের মুখপাত্র অরূপ চক্রবর্তী মহাশয়। দাদা, প্রথমত কেমন আছো এখন, এই যে ভোট পরবর্তী সময় কেমন আছো? রবীন্দ্রনাথ বহুদিন আগে লিখে গিয়েছিলেন, আজকে তো রবীন্দ্র জয়ন্তী। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে। সত্যকে যদি সহজভাবে নেওয়া যায় তাহলে ভালোই থাকা যায়। আচ্ছা আচ্ছা, বেশ। এই যে সহজভাবে নেওয়া না নেওয়া নিয়ে কথা উঠলো যখন, কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে থেকে এই যে রবীন্দ্র জয়ন্তী উৎসব, সেখানে বললেন যে বিজেপিকে হারাতে গেলে যত পশ্চিমবঙ্গে দল আছে, যত শক্তি আছে, সেটা লেফট হতে পারে, আলট্রা লেফট হতে পারে, সবাইকে একসাথে সংগঠিত হওয়ার জন্য তিনি ডাক দিলেন। এবার সেটা কতটা এখন গিয়ে মনে হয় যে যুক্তিযুক্ত? দেখুন, বিজেপি সদ্য একটা ম্যান্ডেট নিয়ে এসছে, সেই ম্যান্ডেট আমার অপছন্দ হতেই পারে, কিন্তু সেই ম্যান্ডেটে বিজেপির এখন কিছুদিন হানিমুন পিরিয়ড চলবে, এটা স্বাভাবিক। যে কোনো রাজ্যে বা যে কোনো দেশে যখন একটা এই ধরনের ম্যাসিভ চেঞ্জ হয় তখন বেশ কিছুদিন একটা হানিমুন পিরিয়ড থাকে। কিন্তু বিজেপি এমন একটা মতাদর্শে বিশ্বাস করে যেই মতাদর্শটা ভারতের বহুত্ববাদের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত নয়। সুতরাং বিজেপি সেই মতাদর্শকে ইমপ্লিমেন্ট করার যখনই চেষ্টা করবে, বাংলার মাটি যারা চিরকাল প্রতিবাদের মাটি হিসেবে পরিগণিত হয়েছে, সেই মাটি থেকেই অটোমেটিক্যালি তার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হবে, এবং এটা ইনভেরিয়েবলি সেই সূচনা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমার ধারণা যে এটা তো সত্যি কথা, আজকে সারা ভারতবর্ষের বুকে প্রায় অধিকাংশ রাজ্যই, দক্ষিণ ভারত ছাড়া বাকি প্রায় সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গায় বিজেপি তার আগ্রাসী থাবা সেটা ইমপ্লিমেন্ট করে ফেলেছে, এবং বিজেপিকে কার্যত একা রক্ষা কারোর পক্ষে আর সম্ভব হচ্ছে না। শেষ বাস্তিল দুর্গ ছিল পশ্চিমবঙ্গ, পতন হয়ে গেছে। তো যখন বিজেপিকে এককভাবে একক শক্তিতে রক্ষা যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে রুখতে গেলে যে অল্টারনেটিভ, যেটা দীর্ঘদিন আগেই ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল, কিন্তু ইন্ডিয়া ব্লকের মধ্যেও সমস্যা ছিল, মানে কেরালায় কংগ্রেসের সাথে সিপিএম লড়বে, অথচ ইন্ডিয়া ব্লকে কংগ্রেস আর সিপিএম হাত ধরাধরি করে চলবে। তো এই একটা স্ববিরোধের জায়গা সবসময় ছিল, এবং যেটা স্বাভাবিক, জাতীয় প্রেক্ষিত আর আঞ্চলিক প্রেক্ষিত তো কন্ট্রাডিকশন আসেই। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, আমার মনে হয় এটা গ্রাউন্ড রিয়ালিটির জায়গা থেকে উনি বলেছেন, কিন্তু ইট ইজ টু আর্লি। এখন বিজেপি সদ্য ক্ষমতায় এসছে, শপথ গ্রহণ হয়েছে, এখনও মন্ত্রিসভার বৈঠক হয়নি। বৈঠক হোক, তারা যে প্রতিশ্রুতি বাংলার মানুষকে দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো তারা পালন করতে পারছেন কিনা দেখি, কারণ ইতিমধ্যে তারা এমন সব প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলো পালন না করলে মানুষ কিন্তু মুখ ফেরাবে। যেরকম অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকার প্রতিশ্রুতি, বা ধরুন 7th পে কমিশন, পুরো সময়ের দিয়ে দেওয়া, এইগুলো যদি বিজেপি সত্যি সত্যি পালন করতে পারে তাহলে কিন্তু বিজেপির সামনেও বড় রাস্তা আছে যে আগামী দিন পশ্চিমবঙ্গ স্মুথলি, কারণ পশ্চিমবঙ্গে ওরা পোলারাইজেশনটা তো খুব সফলভাবে করতে পেরেছে, এবং বিশেষ করে হিন্দু ভোট কনসলিডেশন, যেটা দীর্ঘদিনের আরএসএসের এজেন্ডা, সেই এজেন্ডা খুব সফলভাবে রূপায়িত হয়েছে। তার পিছনে কে দায়ী, কে ক্যাটালিস্ট, এইসব কাটাছেড়ার বাইরেও আরএসএসের যে দীর্ঘদিনের এজেন্ডা সেটা সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড। এইবার হচ্ছে আসল পরীক্ষা বিজেপির। আমি পাহাড়ের চূড়ায় উঠে গেছি, পাহাড়ের চূড়ায় থাকতে পারবো কি না, তার জন্য হোয়াট দে প্রমিসড তারা সেটা ডেলিভার করতে পারছে কি না, সেটার জন্য এখন অপেক্ষা করা উচিত। 2011-তে যখন তৃণমূল ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে এসেছিল, তৃণমূলেরও কিন্তু প্রথম 1 বছর 2 বছর 3 বছর অ্যাজ সাচ সেই রকম অ্যান্টি ইনকামবেন্সির মুখে পড়তে হয়নি। তো আমার মনে হয় বিজেপি এখন কিছুদিন এই অ্যাবসলিউট পাওয়ারটাকে এনজয় করবে,
কিন্তু যেই প্রমিস, যেই প্রতিশ্রুতি নির্বাচনের আগে তারা দিয়েছিল, সেটা ডেলিভার করতে না পারলে কিন্তু বাংলার মানুষেরও মোহভঙ্গ হবে। এই যে মোহভঙ্গ হবে বলছো, কিন্তু একটা মানে আজ থেকে 2 মাস আগে অবধি দেখেছি যে যেই সমস্ত জায়গায় বিজেপি হয়তো তৃতীয় শক্তি, সেখানে কংগ্রেস বা সিপিএম এর সাথে মূলত একদম সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়েই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএমকে ডাক দিচ্ছেন বা যারা লেফট, আলট্রা লেফট, তাদের যখন ডাক দিচ্ছেন, তোমার কি সত্যিকারের মনে হয় যে সত্যিকারের আসলে তারা এই ডাকটা শুনবে? আর যদি ডাকটা শোনেও, সেটা শুনবে কি শুনবে না তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটাতে এখনো অবধি আমরা যা যা দেখতে পাচ্ছি, সেই বামফ্রন্টের যত পার্টি আছে সেখানে যারা বক্তা আছেন তারা যেই সমস্ত কথা বলছেন বিগত এই 1-2 ঘন্টার মধ্যে, সেখানে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাটা একটা, সেটা কি আরও একটা প্রলাপের মতো করে মানুষের সামনে তো উঠে আসছে না? না দেখুন, বামফ্রন্টগতভাবে শুনবেন কি না সেটার থেকেও আরও একটা জিনিস আছে, যে ধরুন আজকেই যদি আমাকে বলা হয়, আমি চিরকাল সিপিএম এসএফআইয়ের সাথে লড়াই করে বড় হয়েছি, আজকেই যদি আমাকে বলা হয় যে সিপিএমের নেতা, প্রচুর সিপিএমের নেতার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, সেটা মুখপাত্র থাকার সুবাদে হতে পারে বা এমনি সৌজন্যের সুবাদে হতে পারে। আমার বাড়ির পাশেই থাকেন পার্থপ্রতিম বিশ্বাস, আমার টালিগঞ্জেরই ক্যান্ডিডেট হয়েছিলেন। আমি আর পার্থ রাত্রিবেলা ডিবেটে যুযুধান প্রতিপক্ষ হওয়ার পরও পাড়ার চায়ের দোকানে এসে একসাথে চা খাই, সেটা ব্যক্তি সম্পর্কে। কিন্তু আজকেই যদি আমাকে বলা হয় যে সিপিএমের সাথে একই মঞ্চ শেয়ার করতে, আমার অস্বস্তি হবে, কারণ আমি তো সিপিএমের হাতে মার খেয়েছি। আবার একইভাবে সিপিএমের কর্মীটাও তো আমাদের হাতে কখনো না কখনো মার খেয়েছে। তো এটা একদিনে এভাবে হবে না, কিন্তু একদিনে না হলেও একদিন হতেও পারে। কেউ তো মাথার দিব্যি দেয়নি, পাল্টায় মত পাল্টায় প্রতিদিন, ধারা বদলায় মাও সেতুংয়ের চিন। তো ধারা যদি বদলায়, আরে আমরা যদি এই অকালেও স্বপ্ন দেখি, কার তাতে কি? ঠিক আছে, আজকে একদিনে হচ্ছে না, কিন্তু এইটা তো ঘটনা যারা প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ রাজনীতির চর্চা করেন। হ্যাঁ, সিপিএম এর স্বাভাবিক কারণে সিপিএম এর আমাদের উপর রাগ থাকবে, কারণ সিপিএম আমাদের আমলে শূন্য হয়েছে। সিপিএম এর গাত্রদাহ থাকা স্বাভাবিক, এবং মমতা ব্যানার্জির প্রতি ঘৃণায়, মমতা ব্যানার্জির প্রতি আক্রোশে তারা নিজেদের ভোট ব্যাংকটাকেও বিজেপিতে অনেকে দিয়ে দিয়েছেন, আমরাও অভিযোগ করেছি। এবার সিপিএম বলেছে ভোটার কারুর কেনা নয়, তো এই ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ থাকবে, সিপিএম এর রাগ থাকবে, এটা স্বাভাবিক। আবার আমাদেরও রাগ ছিল, সিপিএম এর হাতে আমরা অত্যাচারিত হয়েছিলাম। 2001-এর সিঙ্গুর, এই কেশপুর, চমকাইতলা, 2006-এর সিঙ্গুর, 2007-এর নন্দীগ্রাম থেকে শুরু করে তারও আগের একের পর এক ইনসিডেন্ট, বানতলা থেকে শুরু করে, আমাদের বারাসাত থেকে শুরু করে, উত্তরবঙ্গ একাধিক জায়গা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের কর্মী বা তৃণমূলের কর্মীরা অত্যাচারিত হয়েছিল। তো ইট ইজ নট এ ইজি টাস্ক। দুটো ঘরানা আলাদা, দুটো স্টাইল আলাদা, দুটো ধরন সম্পূর্ণভাবে আলাদা, এটা একদিনে হবে না। কিন্তু যদি আপনি সত্যিকারের, আবারও বলছি, যদি সত্যিকারের আপনি ভারতের সংবিধান যেটা বহুত্ববাদের কথা বলে, সেই বহুত্ববাদে যদি আপনি বিশ্বাসী হন, চেয়ারম্যান মাও সেতুংয়ের কথাই তো বলা হয়েছিল, লেটস থাউজেন্ড ফ্লাওয়ার্স ব্লুম, শত ফুল বিকশিত হোক। তো যেখানে শত দল অর্থাৎ পদ্ম বিকশিত হয়ে গেছে, তাহলে উল্টো দিকে না হয় শত ফুল বিকশিত আজ না হোক, যদি একদিনও হয়। গ্রেটার এভিল, লেসার এভিল, অনেক তত্ত্ব, তার কাউন্টার ন্যারেটিভ ইত্যাদি বাইরে উঠেও আমার ধারণা অদূর ভবিষ্যতে গোটা ভারতবর্ষে একদিকে বিজেপি থাকবে, আর একদিকে বিজেপি বিরোধী মতাদর্শের দল থাকবে। এবার সেখানে মতের অমিল, মতানৈক্য থাকবে, যেরকম কেরালায় রয়েছে কংগ্রেস ভার্সেস সিপিএম, রাজ্যেও থাকবে কনফ্লিক্ট। সেই কনফ্লিক্টকে কতটা সাইডে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে বিজেপি বিরোধী লড়াইটাকে শক্তিশালী করা যায়, সেটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট শুরু হবে পশ্চিমবঙ্গ থেকে। বুঝতে পারছি। আচ্ছা বেশ, এই কথা না হয় গেল, কিন্তু ইতিমধ্যে আমরা যা দেখেছি বিগত 3-4 দিনে, যবে থেকে তৃণমূল কংগ্রেস এই যে এত খারাপভাবেই ল্যান্ডস্লাইড যেটা হলো, সে তারপর থেকে যে একাধিক নেতৃত্ব, যারা কিছুজন প্রবীণ নেতৃত্ব, কিছুজন একদম ছাত্র যুব থেকে উঠে আসা কম বয়সের, তারা বারবার এই তৃণমূলের যে অন্তঃসার শূন্য হয়ে যাওয়া, সেটার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন, যে তার পার্টির প্রতি যেই সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন, অথবা আইপ্যাকের যে একদম কড়াভাবে যে আইপ্যাক পার্টির মধ্যে বসে গেছিলো, এই সমস্ত বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, আমরাও কিছু মানুষের সাথে কথা বলেছি, কভার করেছি, সেগুলো মানুষজন দেখেছে। তো এইটা নিয়ে তোমার বক্তব্য কি? দেখুন, প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার মতো করে মত প্রকাশ করতেই পারেন, কিন্তু যারা আজকে মত প্রকাশ করছেন, আমি তাদের মতকে সম্মান রেখেই বলছি। হ্যাঁ, আমরা ভোটে হেরেছি, আমরা ভোটে পরাজিত হয়েছি, মানুষ রায় দিয়েছে আমাদের বিপক্ষে,
আজকে যদি সেই রায়টাকে ধারণ করতে না পারি, তাহলে আগের জয়গুলো মিথ্যে হয়ে যায়। আজকের এই হারটাকে যদি অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে এতদিনের জেতাগুলো আমাদের জেতা ছিল না। 11তে মানুষ ম্যান্ডেট দিয়েছিল, 16তে মানুষ জিতিয়েছিল, 21এও মানুষই জিতিয়েছিল। পঞ্চায়েত পুরসভায় নিশ্চিতভাবে অভিযোগ উঠেছে, অভিযোগের কিছু অংশে সারবত্তা রয়েছে, কিছু অংশে অতিরঞ্জিত অভিযোগ রয়েছে, কিন্তু 11, 16, 21, 24, 14 নির্বাচন সবকটাতে আমরা জিতেছি, শুধু 19-এ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তাহলে আজকে হারটাকে অ্যাকসেপ্ট করতে না পেরি যদি রাতারাতি আমি সুর বদলে ফেলি, আর কারা বলছেন অভিষেক ব্যানার্জিকে টার্গেট করছেন, হ্যাঁ হতে পারে অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তে হয়তো কিছু ভুল ছিল, তার স্টাইল অফ অ্যাপ্রোচ, তার পলিটিক্যাল অ্যানালিসিসের জায়গা। আজকে যাদের ভুল মনে হচ্ছে, তারা তো 15 দিন আগেও বাবা অভিষেক ব্যানার্জির বাড়ির দরজায় গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতেন। 2 মাস আগেও তো তারা দাদা, লিডার, ক্যাপ্টেন, বস ছাড়া কোনো কথা বলেননি। তো অভিষেক ব্যানার্জি নিশ্চিতভাবে তার রাজনৈতিক ভুল থাকতে পারে, কিন্তু রাতারাতি রাত পোহালেই অভিষেক ব্যানার্জি খারাপ হয়ে গেছে, মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেছে, মমতা ব্যানার্জি যদি ডিসিশন ভুল থেকে থাকে নিশ্চিতভাবে আজকে মনে হতেই পারে। কিন্তু দল হেরে গেছে, তখন আমার বোধোদয় হলো, তাহলে কি বোধোদয়টা প্রকৃত বোধোদয়, না সুবিধাজনক অবস্থান নেওয়া? আমার যারা এটা করেছেন তাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, মত রয়েছে, আমি বলছি তো, এবং হয়তো আমারও বহু জায়গায় আমারও ক্ষোভ রয়েছে, কেন থাকবে না? একটা দল করেছি, দলের সব সিদ্ধান্ত কি সবসময় সহমত হয়েছি? মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করেছি, অনেক জিনিস যেটা বিশ্বাস করিনি সেটাকেও ডিফেন্ড করেছি, করতে হয়েছে কারণ আমি দলের কর্মী, দলের অনুগত সৈনিক। আজকে দল হেরে গেছে বলেই সাথে সাথে পাল্টি মারবো, সেটাও কি আমার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা খুব একটা বাড়িয়ে তোলে? যারা এটা করছেন তাদের মনে হয়েছে তারা করেছেন, কিন্তু আমার মনে হয় সব কিছুর জন্য একটা ন্যূনতম সময় প্রয়োজন। সেটা না দিয়েই যদি আপনারা এটা করেন, তাহলে সেটা সুবিধাবাদী রাজনীতি বলেই কিন্তু আগামী দিনে চিহ্নিত হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, যে এখন তৃণমূল কংগ্রেসের এখন অবস্থান কি, এবং বাকি চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি যেরকম পারিপার্শ্বিক অবস্থান, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কী কী পদক্ষেপ নিতে পারে তোমার কি মনে হয়? আর অ্যাসেসমেন্ট, তোমার যে ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, সেই অনুযায়ী এত খারাপ তাহলে ফলটা হলো কি করে, যেখানে আমরা 24-এও দেখেছি ভালো ফল করেছে লোকসভায় এত? না দেখো, একটা জিনিস, 24-এর লোকসভার পরে তৃণমূল, আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কথাই বলছি, আমাদের যে মূল স্ট্রেংথ ছিল একটা মাইনরিটি ভোট ব্যাংক, একটা মহিলা ভোট ব্যাংক, মাইনরিটি ভোট ব্যাংকটাকে ডেলিভারেটলি এই এসআইআরে আন্ডার অ্যাডজুডিকেশন করে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে 27 লক্ষ মানুষকে। এবং তোমরা দেখেছো অ্যানালিসিস করে যে ট্রাইব্যুনালে যে 1614 জন অ্যাপিল করেছিল, তার মধ্যে 1608 জনের নামই উঠে গেছে। মানে 99.6% মানুষ তারা বৈধ নাগরিক, যাদের নাম জোরপূর্বক বাদ দেওয়া হয়েছে। 34টা আসন এরকম আসন রয়েছে যেই আসন মাইনরিটি ডমিনেটেড, সেখানে বিজেপি জিতেছে, এবং এই প্রতিটা আসন তৃণমূল জেতে। বেলডাঙ্গাই আমরা দেখেছি এক্স্যাক্টলি 34টা আসনে এই এসআইআর এর ডিলিশনের পরে তৃণমূল হেরেছে সরাসরি। তাহলে তৃণমূল যদি 80 থেকে থাকে, তাহলে 80 থেকে আরো 34 যোগ করো, 114। হ্যাঁ, তৃণমূল তাতেও ক্ষমতার বাইরেই থাকছে। কাউন্টিংয়ে কিছু ম্যাল প্র্যাকটিস হয়েছে, যেমন তুমি দেখো এই রাজারহাট নিউ টাউন যেটা রিকাউন্টিং করা হলো, না গোপালপুর না, যেটা নিউ টাউন, যেটা রিকাউন্টিং করা হলো রাজারহাট নিউ টাউনে, যেটা সম্ভবত পীযূষ কানোরিয়া জিতলেন, যেটা তাপস চ্যাটার্জি জিতে গিয়েছিলেন 308 ভোটে। তার আগের রাউন্ড পর্যন্ত তাপস চ্যাটার্জি জিতে গেছেন, শুধু লাস্ট রাউন্ডে তাপস চ্যাটার্জি সম্ভবত 1 ভোট পেয়েছেন, আর 316 ভোট পেয়ে 316 ভোটের ডিফারেন্সে জয়ী হয়েছেন। লাস্ট রাউন্ডে বিজেপিকে দেওয়া হয়েছে 600 ভোট, আর সেখানে তৃণমূল পেয়েছে 1 ভোট। মানে এটা স্বাভাবিক, যখন উল্টো দিকে 206 হয়ে গেছে, সেই প্রেশার রাখা সম্ভব হচ্ছে না এজেন্টদের পক্ষে। আমি তোমায় বলছি খণ্ডঘোষ বিধানসভা, খণ্ডঘোষ বিধানসভা বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ে, ওটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, একই সাথে কাউন্টিং হচ্ছে বিষ্ণুপুরের ভেতরে। খণ্ডঘোষ বিধানসভা তৃণমূল জিতেছিল, কাউন্টিং এজেন্টদের মেরে লাস্ট 3 রাউন্ডে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু তার মানে শুধুমাত্র এটার জন্য বিজেপি জিতেছে তা নয়, বিজেপি তো সকাল থেকে এগিয়েই ছিল। বিজেপি কাউন্টিংয়ে ম্যাল প্র্যাকটিস করেছে বেশ কিছু আসনে, কিন্তু তাতে বিজেপির জয় বা তৃণমূলের পরাজয়টা ডিফারেন্স হতো না। হয়তো বিজেপি সিট অনেক কমতো, 207-এর বদলে বিজেপি হয়তো 160 বা 65-তে থাকতো, কারণ হিসেব মতো স্ট্রেট অ্যাওয়ে হিসেবে দেখা যাচ্ছে 34টা সিট সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে, সেখানে তৃণমূল হেরে গেছে। তাহলে ওই 34 সিটের মধ্যে থেকে তুমি বাদ দিয়ে দাও, 2টো সিট কংগ্রেস জিতেছে, তুমি 30টা সিটই বাদ দাও 206-7 থেকে,
তাহলেও গিয়ে 170-এর কাছাকাছি বিজেপি গিয়ে দাঁড়াচ্ছে। তার মানে আমার যে বেঞ্চমার্ক, যেটা মেজরিটি বেঞ্চমার্ক, তার থেকে সামান্য বেশি থাকছে বিজেপি। অর্থাৎ লড়াই কিন্তু শক্তিশালী ছিল সেই জায়গাটা। এর সাথে সাথে মহিলা ভোট তৃণমূলের হাত থেকে অনেকটা চলে গিয়েছে, এবং এইটার জন্য কিন্তু আরজি কর পর্ব অন্যতম দায়ী। আরজি করে তৃণমূল তো এই ঘটনাটা ঘটায়নি। ঘটনাটা যেই ঘটিয়ে থাকুক, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, সেই লুম্পেনকে, এবং সিবিআইও বলেছে সে অপরাধী। এবার শুনছি আরজি করে ফাইল আবার খোলা হবে, খোলা হোক। যদি অন্য কেউ অপরাধী থাকে তাকে অ্যারেস্ট করা হোক। কিন্তু আরজি করে আগ বাড়িয়ে ব্লেমটা আমরা নিয়েছিলাম এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটিকে প্রমোশনাল পোস্টিং দিয়ে। মানুষের মনে বার্তাটা চলে গিয়েছিল যে তৃণমূল হয়তো আড়াল করতে চায়, আমরা ডিফেন্ড করেছি, কিন্তু মানুষ এটা বিশ্বাস করেনি। আজকে মহিলা ভোট চলে গিয়েছে, সেটা করা সম্ভব তো নয় সব ক্ষেত্রে, সম্ভব না। আমার ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছে, এবং বিশেষ করে তখন ওই রকম ফেক নিউজের যখন রমরমা বাজার চলছে, তখন মানুষকে কোথাও আমরা সেই দাবিগুলোকে বৈধতা পাইয়ে দিল এই সন্দীপ ঘোষ মার্কা পোস্টিংগুলো। এই ধরনের কিছু ঘটনা, তারপর নিচু তলায় বেশ কিছু নেতার দুর্নীতি এফেক্ট ফেলেছে। আমরা মুখপাত্র, আমাদের কাজ পার্টিকে ডিফেন্ড করা মিডিয়ায় গিয়ে। তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর গালিগালাজ হয়, সেটা খুব ইনএভিটেবল, সেটা হবে। কারণ আমার যদি বিরোধী দলে কেউ থাকে, আমার দলের কর্মী সমর্থকরাও তার বিরুদ্ধে বলবে। কিন্তু আমরা মুখপাত্র হিসাবে আমাদের কাজ করেছি। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকেই আবার টিকিট দিয়ে দেওয়া। তারপরে আপনি ধরুন এই আরজি করের ঘটনা সামগ্রিকভাবে একটা নেগেটিভ প্রভাব ফেলেছিল, যার জন্য লড়াইটা কিন্তু 50-50 ছিল। সেই 50-50 লড়াইটাকে বিজেপি এসআইআর এবং কাউন্টিং ম্যানিপুলেশন করে লড়াইটাকে 70-30 জায়গায় নিয়ে গেছে, এবং এটা বিজেপির ক্রেডিট। তারা অর্গানাইজেশনালি সেই সেট আপ করেছে, তাদের রাষ্ট্রশক্তি সহযোগিতা করেছে। আমরা সেটাকে রুখতে পারিনি। যখন রুখতে পারিনি, হার স্বীকার করতে হবে। আর আজকে যদি আমি প্রথমেই যেটা বলেছি, আজকে যদি হারকে অ্যাডমিট না করতে পারি, তাহলে এতদিনের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। সেদিনের জেতাগুলো সত্যি ছিল, আজকের হারটাকেও মেনে নিতে হবে।